টু মানি আওয়ার। দর্শক, প্রতি রমজানের আগেই আমরা সাধারণ জনগণ একটি বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন থাকি, সেটা হচ্ছে বাজারে দ্রব্যমূল্যর পরিস্থিতি। তো আজকে আমরা আলোচনা করব রমজানে বাজারে দ্রব্যমূল্যর সার্বিক পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর আহসান মনসুর, এক্সিকিউটিভ ডিরেক্টর পলিসি রিসার্চ ইনস্টিটিউট, এবং মিস্টার আব্দুল আওয়াল মিন্টু, ফর্মার প্রেসিডেন্ট এফবিসিসিআই। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, প্রতিবারের মতো একটি রিপোর্ট দেখে নিব প্রথমেই, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রতি বছর রোজা এলেই ছোলা, ভোজ্য তেল, চিনি ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়। এ সুযোগে দরকারি জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নামে ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে আমদানিকারক এমনকি উৎপাদনকারী প্রতিষ্ঠানও মরিয়া হয়ে ওঠে অতিরিক্ত মুনাফার জন্য। এর ধারাবাহিকতায় এবারও রোজা শুরুর আগেই চড়া নিত্যপণ্যের বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী রোজায় দেশের চিনির চাহিদা রয়েছে 1,75,000 টন, ভোজ্য তেল 1,75,000 টন, মসুর ডাল 50,000 টন এবং ছোলার চাহিদা আছে 25,000 টন। এর বিপরীতে গেল এক বছরে ভোজ্য তেল আমদানি হয়েছে প্রায় 12,36,000 টন। চিনি, ছোলা, ডাল ও পেঁয়াজ আমদানির পরিমাণও বেশ সন্তোষজনক। সব মিলিয়ে মজুদ ও সরবরাহে কোনো ঘাটতি নেই এমন দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের। এরপরও কেন দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে? শুধুমাত্র একটু ছোলার দামটা একটু বেশি আছে। এই বাজারে ঘুরে ঘুরে মনিটরিং এর থেকে আপনার উৎসতে মনিটরিং করলে সবচেয়ে ভালো হবে। আমদানিকৃত পণ্যের ব্যাপারে আমাদের কিন্তু তেমন কিছু করার থাকে না। আমরা আন্তর্জাতিক বাজার থেকে সেগুলো আমাদের ডলার দিয়ে কিনে আনতে হয়। তো সেই ক্ষেত্রে ওখানে আমাদের খুব বেশি কিছু করার নাই। বাট আমরা কৃষিজাত পণ্য আমরা চেষ্টা করছি যে বিসিসির পক্ষ থেকে যাতে ভোক্তারা ভালো থাকেন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসাবেই গত এক মাসের ব্যবধানে ভোজ্য তেলের দাম 4% বেড়েছে, রসুন ও পেঁয়াজ বেড়েছে 23%, চিনির দাম বেড়েছে 6%। এছাড়া আলু 19%, ছোলা 14% এবং বিভিন্ন প্রকার ডালের দাম 8% পর্যন্ত বেড়েছে। শবে বরাতের আগেই কেজি প্রতি এসব পণ্যের দাম বেড়েছে 5 থেকে 20 টাকা, অথচ আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমেছে দুভাগের বেশি। পরিবহন খরচও বাড়েনি, এরপরও দাম বাড়ছে কেন? এ প্রশ্নের যৌক্তিক ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের কাছেও। আমাদের সোয়াবিন তেল 100% ইম্পোর্টেড। এখন উৎসতে যদি দাম বেশি থাকে তাহলে আমাদের দেশের দাম কিভাবে কমবে? আমি উদাহরণস্বরূপ বলবো, ছোলা আপনার 100% আপনার ইম্পোর্টেড, সামান্য হয়তো কিছু আমাদের হয় আপনার অস্ট্রেলিয়া থেকে এবং মিয়ানমার থেকে এবং ইথিওপিয়া থেকে কিছু মাল আমাদের এখানে আমদানি হয়। তা আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে আপনার দাবানল এবং বন্যাতে ছোলা উৎপাদন খুব কম হয়েছে এবং সারা বিশ্বের মুসলিম দেশগুলি এট এ টাইম সেখান থেকে মাল বাইং করাতে কিছুটা বাজার ওখানে উদ্যোগতি হয়। আমরা প্রথম যে কাজটি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রত্যেক দোকানে যাতে তার মূল্য তালিকাটা উনি ঝুলিয়ে রাখেন। তাতে হবে কি, সকালে একদম, দুপুরে একদম, রাতে একদম, এই বিষয়টা থাকবে না। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সাথে দফায় দফায় বৈঠক করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় আমদানিকারকরা 1% বেশি মুনাফা না করার প্রতিশ্রুতি দিলেও বাজারে তার প্রতিফলন মেলেনি। দাম স্থিতিশীল রাখতে বন্ধ রাখা হয়েছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও শসা রপ্তানি। পাশাপাশি টিসিবির মাধ্যমে বিক্রি শুরু হয়েছে দরকারি পণ্য। মুনাফালোভীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশও দিয়েছে প্রধানমন্ত্রী। বাজার কারসাজির অভিযোগে দেশের 64 ব্যবসায়ীকে রাখা হয়েছে গোয়েন্দা নজরদারিতে, কিন্তু এসব পদক্ষেপের ফল তেমন আসেনি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতার সুযোগে অতিরিক্ত দাম হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। পণ্যের নেচারটাই এরকম যে ওই পণ্য তারা স্টক করে রেখে তারপরে বাজারে সাপ্লাই করবে, এই ক্ষমতাটা খুব বেশি কেউই করতে চাইবে না, কারণ এখানে শেষ পর্যন্ত লাভের গুড়টি প্রায় খেয়ে যেতে পারে। তো এই কারণে যেহেতু যোগানের একটা সীমাবদ্ধতা আছে পণ্যের নেচারের কারণে এবং ডিমান্ডটা বিরাট অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেই কারণেই দামটা বাড়ে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আইনি কাঠামো দুর্বল হওয়ায় সরকার চাইলেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না। তাই আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা। এই সমস্ত পণ্য যদি বিশেষভাবে স্টোর করা সম্ভব হয় যাতে এগুলো সেই সময় সাপ্লাই দেওয়া যায়, সেটা যদি হয় তাহলে কিছুটা অবস্থা সহনীয় হবে। কিন্তু কত জায়গায় আপনি এই ধরনের স্টক করবেন? সুতরাং সেটা খুব বেশি যে ফ্রুটফুল হবে তা না, হয়তো খুব বড় শহরের জন্য হতে পারে। সমন্বিত পদক্ষেপ ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এজন্য ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন দরকার। তা না হলে রোজার মৌসুমে এভাবেই অতিরিক্ত দাম গুনতে হবে ভোক্তাদের। দর্শক, আমরা রিপোর্টটি দেখে নিলাম, চলুন আলোচনায় ফিরে যাই। প্রথমেই ডক্টর মনসুর, আপনাকে দিয়ে শুরু করব যে এই সার্বিক পরিস্থিতিটি সম্পর্কে যদি আপনি একটু বলেন যে দ্রব্যমূল্যর কারেন্ট সিনারিওটা কি এবং রেগুলারলি আমরা এটা কেন ফেস করি। ওভারঅল ইনফ্লেশন বাংলাদেশে যেটা আমরা দেখি সেটা একটু নিম্নগামী এই মুহূর্তে।
এবং সেটার বিভিন্ন কারণ রয়েছে। মুদ্রানীতিতে একটু সংকোচনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল গত 1 বছর ধরে, সেটার প্রতিফলনও হচ্ছে। তার উপর বিশ্ববাজারে পণ্যমূল্যের দাম কমে আসছিল কিছুটা, তেলের দাম কমেছে বিশ্ববাজারে, এবং আমাদের আভ্যন্তরীণ চাহিদা পরিস্থিতিও খুব ভালো, বিশেষ করে চাল এবং সবজি এবং আলু এই ধরনের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের সরবরাহ খুব ভালো ছিল গত 1 বছর। তার সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে যে ভারত থেকে যেসব পণ্য আমদানি করা হয়, ভারতের মুদ্রামানের কমে যাওয়ার ফলে আমাদের কিছুটা সুবিধা হয়েছে। সব মিলিয়ে আমি মনে করি যে আগামী মাসগুলোতে হয়তো আমরা এই চিত্র ধরে রাখতে পারবো এবং ইনফ্লেশনটা একটু কমে আসতে পারে। তবে এটা ঠিক যে মূল্যস্ফীতি কমার সাথে সাথে একটা সিজনালিটি ফ্যাক্টর সবসময় থাকে, যেটা রমজানের সময় আমরা দেখব। রমজানের সময় এক দাম কিছুটা হলেও বাড়বে এবং অতীতেও বেড়েছে। এটাকে আমরা কিন্তু সামগ্রিক যে মূল্যস্ফীতি সেটার কনটেক্সটে এটাকে আমরা ব্যত্যয় বলবো না, এটাকে আমরা বলবো একটা সিজনাল চেঞ্জ। এবং এটা গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, প্রত্যেক বছর রমজানের সময় এটা হবে এবং হচ্ছে। প্রশ্নটা যেটা হচ্ছে যে এটা কোন মাত্রাতে হচ্ছে এবং কতখানি বেশি হচ্ছে। তো যদি এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় তাহলে এটাকে নিয়ে সেরকম কোনো উচ্চবাচ্য করার মতো সেরকম কোনো বিষয় নাই। আরেকটা জিনিস যেটা আমরা একটু স্মরণ করিয়ে দেবো, সেটা হচ্ছে যে রমজানের সময় যে জিনিসগুলো নিয়ে আমরা বেশি কথাবার্তা বলি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভোগ্য পণ্য মূল্য তালিকায় খুব উচ্চ স্তরে নাই। 2-3টা জিনিস এটার মধ্যে আমাদের ওখানে কিন্তু চালের দাম নিয়ে আমরা কথা বলি না, আমরা বলি ছোলা, আমরা বলি চিনি, আমরা বলি তেল। এই 3টে জিনিস নিয়ে খুব বেশি কথাবার্তা হয়। সার্বিক যে আমাদের কনজিউমার বাস্কেটে এদের যে ওয়েটটা কিন্তু খুবই কম। আর কাঁচামরিচ আর বেগুনি নিয়েও আমরা লাফালাফি করি অনেক, সেটাতে তো কোনো মানে দশমিক করতে করতে ওটার কোনো পরিমাণ নাই। কিন্তু এটি খুব একটা এক ধরনের, আমি বলবো যে বিশ্লেষকরাও সবাই একটু রস পান ওটাতে আলাপ করতে। পত্রিকা একটু বেশ সুন্দরভাবে তারা লেখে যে বেগুনের দাম 1 লাফে 100 টাকা বেড়ে গেল, কাঁচামরিচের দাম 150 টাকা বেড়ে গেল। এটাই স্বাভাবিক, এই বিষয়ে পরে আসবো, কিন্তু এটাই আমরা হয়তো এবারও দেখবো এবার বাজার। জনাব মিন্টুকে বলবো যে অবশ্যই আপনারা বাজারের প্রতিনিধি বা ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে আপনি অনেক দেখেছেন এরকম সিচুয়েশন, আপনি নিজে অনেক কন্ট্রোল করেছেন বা অনেক উদ্যোগ নিয়েছেন। তো একটা হচ্ছে যে ডিমান্ড যখন বেশি থাকবে হয়তো বা দামটা বেড়েই যায়, সেটা তো একটা ব্যাপার আছেই, বাট অস্বাভাবিকতা যেটা উনি বললেন যে মাত্রাটা